7ই ডিসেম্বর 1941। এটা ছিল ইতিহাসের সেই দিন যার পর পৃথিবীর মানচিত্র চিরতরে বদলে যেতে চলেছিল। মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে একটি বিপর্যয় ঘটতে চলেছিল যা কেউ অনুমান করতে পারেনি। ডরিস মিলার, একজন আফ্রিকান আমেরিকান শেফ, সূর্য ওঠার সাথে সাথে নৌবাহিনী অফিসারদের প্রাতরাশ পরিবেশন করে এবং তারপরে লন্ডি কালেকশনের কাজে লেগে যায়। ঠিক সকাল 7:57 ডরিস একটা সাইরেন শুনতে পায়। সেই সাইরেন যা সম্ভবত কোনো নাবিক তার সার্ভিস লাইফে শুনতে চায় না। সে সাথে সাথে বেরিয়ে আসে এবং অবাক হয়ে দেখে পুরো আকাশ জাপানি বোমারু বিমানে পূর্ণ। চোখের পলকে পুরো নৌঘাঁটি যেন এক ধ্বংসলীলায় পরিণত হলো, কারণ জাপানি বিমানগুলো একে একে আমেরিকান জাহাজ ধ্বংস করতে শুরু করেছে। আমেরিকার পার্ল হারবার ঘাঁটিতে এই হামলা হয়েছিল এবং আজ আমরা জানব কেন জাপান আমেরিকার মতো দেশে আক্রমণ করার এত বড় সাহস করেছিল। ডরিস মিলার নামের একজন শেফকে কেন আমেরিকার সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হয়েছিল এবং কেন আমেরিকা জাপানকে পারমাণবিক হামলা করেছিল। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আজব ফ্যাক্টসের একটি নতুন ভিডিওতে। এই কাহিনী শুরু হয় 1941 সালে, যখন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনকে বাঁচাতে সবকিছু বাজি রেখেছিল। আগে হ্যাঁ, সেই চীন যার বিরুদ্ধে আমেরিকা আজ 2023-এ প্রকাশ্যে কথা বলে। এটি এমন হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 3 বছর কেটে গেছিল, যেখানে একদিকে জার্মানি ও ইতালি, অন্যদিকে ব্রিটেন, নেদারল্যান্ডস ও ফ্রান্স। এই যুদ্ধে আমেরিকার কোনো অংশ ছিল না। আমেরিকা সম্পূর্ণ নিরপেক্ষ ছিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতির কারণে আমেরিকা ইউরোপ ও এশিয়ার যুদ্ধ থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখতে চেয়েছিল। কিন্তু একটা দেশ ছিল যে আমেরিকাকে ক্রমাগত বিরক্ত করছিল, আর সেটা হলো জাপান। জাপানের কাছে প্রাকৃতিক সম্পদ কম হওয়ার কারণে জাপান আগ্রাসীভাবে আশেপাশের সব দেশগুলো দখল করে নিচ্ছিল, যাতে তার প্রাকৃতিক সম্পদের চাহিদা পূরণ হয়। জাপান কোরিয়া, তাইওয়ান ও চীনের একটা বিরাট এলাকা দখল করে নিয়েছিল। প্রশান্ত মহাসাগরে জাপানের কাছাকাছি ফিলিপাইন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার দিকেও এর নজর ছিল। কিন্তু সমস্যা হলো, তখন মালয়েশিয়া একটি ব্রিটিশ উপনিবেশ ছিল, ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডসের একটি উপনিবেশ এবং ফিলিপাইন্স ছিল নিরপেক্ষ থাকা মার্কিন উপনিবেশ। এই দেশগুলো জাপানের অন্য দেশের উপর দখলদারিত্ব মোটেই পছন্দ করেনি, কারণ জাপানের পিছনে ছিল হিটলার এবং হিটলার ছিল ব্রিটেন এবং আমেরিকার শত্রু। জাপানের এসব কর্মকাণ্ড দেখে আমেরিকা 1941-এর জুলাইয়ে জাপানকে তেল দেওয়া বন্ধ করে দেয়। জাপানের কাছে নিজস্ব তেল ছিল না, বরং তারা তার চাহিদার 80% আমেরিকা থেকে আমদানি করত। আমেরিকা তার সামনে এই শর্ত রাখল যে প্রথমে তাকে চীনে তার দখল ত্যাগ করতে হবে, তারপর তাকে তেল দেওয়া হবে। এটা জাপানের জন্য খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। একদিকে তারা যদি চীনের দখল ছেড়ে দেয়, তাহলে সারা বিশ্ব ভাবত হিটলারের সমর্থন থাকা সত্ত্বেও তারা আমেরিকার সামনে মাথা নত করেছে। অন্যদিকে ছিল তেল, যা ছাড়া জাপানের দখল যেভাবেই হোক দুর্বল হতে বাধ্য। জাপান সিদ্ধান্ত নেয় তারা চীন থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করবে না, বরং তারা ভিতরে ভিতরে একটি পরিকল্পনা করেছিল যে তারা তেলের জন্য ইন্দোনেশিয়া দখল করবে। কিন্তু এই কাজটি এত সহজ ছিল না। আমরা ইতিমধ্যে জেনেছি যে ইন্দোনেশিয়া তখন নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল এবং সেখানে পৌঁছাতে প্রথমে ফিলিপাইন দখল করা প্রয়োজন ছিল, আর তা ছিল আমেরিকার উপনিবেশ। জাপান ভালো করেই জানত যে ফিলিপাইনে আক্রমণ করলে তার প্রতিশোধ নেওয়া হবে, আর এটি আমেরিকার নেভাল বেস পার্ল হারবার থেকে করা হবে, যা প্রশান্ত মহাসাগরে রয়েছে। কিন্তু জাপানের এখন তেলের রিজার্ভ খুব দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণে আক্রমণ করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। ফিলিপাইনে নয়, পার্ল হারবারে। হ্যাঁ, জাপানের সামরিক নেতা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আমেরিকার পার্ল হারবার ঘাঁটিতে একটি আকস্মিক আক্রমণ করবেন এবং পুরো ঘাঁটি উড়িয়ে দেবেন, যাতে তারপরে জাপান সহজে ফিলিপাইন দখল করতে পারে। জাপান এখন গোপনে পার্ল হারবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তারা নৌবহর তৈরি করতে শুরু করেন, যার মধ্যে ছিল 2টি ব্যাটেলশিপ, 39টি সাবমেরিন, 30টি ডেস্ট্রয়ার এবং 414টি বোমারু বিমান। এই বিমানগুলিকে 6টি এয়ারক্রাফট ক্যারিয়ারের মাধ্যমে পার্ল হারবারের দিকে পাঠানো হয়েছিল। অন্যদিকে পার্ল হারবারে অবস্থিত আমেরিকান বাহিনীকে যদি দেখা যায়, তাহলে সেখানে 8টি ব্যাটেলশিপ, 59টি অ্যান্টি এয়ারক্রাফট শিপ, 4টি সাবমেরিন এবং 300টি নৌবাহিনীর বিমান ছিল। যদি দেখা যায় জাপানের আক্রমণ ব্যর্থ করার জন্য আমেরিকার যথেষ্ট শক্তি ছিল, তবে এজন্য তাদের এই হামলার বিষয়ে আগে থেকেই তথ্য পাওয়া দরকার ছিল। কিন্তু জাপানিরা আক্রমণ সব উপায়ে গোপন রাখতে চেয়েছিল। এ কারণেই জাপানি কমান্ডার সিদ্ধান্ত নেন যে আক্রমণের আগে তিনি যে কোনো ধরনের বেতার যোগাযোগ থেকে দূরে থাকবেন। জাপান ছেড়ে যাওয়া বাহিনীটি প্রায় 8000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল এবং পার্ল হারবার থেকে মাত্র
370 কিলোমিটার দূরে পৌঁছে যায়। আর এটি ছিল সেই জায়গা যেখান থেকে বিমানগুলি আক্রমণ করার জন্য টেক অফ করেছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে বড় আক্রমণ হতে চলেছিল, যেখানে আমেরিকা তখনও জড়িত ছিল না। 7ই ডিসেম্বর 1941 সকাল 7:57 350টি জাপানি বিমান পার্ল হারবারে দুটি পৃথক দলে ভাগ হয়ে আক্রমণ শুরু করে। আমেরিকানরা এই আক্রমণের ব্যাপারে কিছুই জানত না, যেন তাদের মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল। জাপানি এয়ারক্রাফটের প্রথম দল বোমের বৃষ্টি ফেলতে থাকে। তারা সেখানে 45 মিনিট ধরে আক্রমণ চালায় এবং তারপর ফিরে যায়। প্রথমে মনে হচ্ছিল আক্রমণ শেষ হয়ে গেছে, কিন্তু 10 মিনিট পর বোমারু বিমানের আরেকটি দল এসে বাকি যা কিছু ছিল সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এই আক্রমণটি পুরো 1 ঘন্টা 15 মিনিট ধরে চলতে থাকে, যেখানে জাপান সব দিকে এগিয়েছিল। আমেরিকার 20টি ভেসেল, 8টি ব্যাটলশিপ এবং 300টির বেশি প্লেন ধ্বংস হয়েছিল। মাটিতে আগুন এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। এদিকে আমেরিকার ব্যাটলশিপে ডোরিস মিলার নামে এক আফ্রিকান আমেরিকান শেফ ছিল, যা আমি ভিডিও শুরুতেই উল্লেখ করেছি। লন্ডি সংগ্রহের সময় ডোরিস একটি সাইরেন শুনতে পায়, যেটা শোনার পর তিনি যতক্ষণে বাইরে আসবেন ততক্ষণে একটি জাপানি টর্পেডো বোম তার জাহাজে আঘাত করে, যাতে জাহাজের ক্যাপ্টেন সহ অনেক অফিসার আহত হয়েছিল। ডোরিস এই আহতদের নিরাপদ স্থানে নিয়ে যান এবং তারপর নিজে একটি বিমান বিধ্বংসী মেশিনগান নিয়ে জাপানি বিমানের দিকে পাল্টা গুলি চালান। তিনি প্রশিক্ষণ ছাড়াই মোট 6টি জাপানি বিমানকে গুলি করে নামিয়েছিলেন, যেখানে জাপান এই আক্রমণে মোট 29টি বিমানকে হারিয়েছিল। ডোরিস মিলার ছিলেন প্রথম আফ্রিকান যিনি আমেরিকান নেভি ক্রসে পুরস্কৃত হন। এই পুরস্কারটি মার্কিন নৌবাহিনীর সবথেকে বড় পুরস্কার। মার্কিন যুক্তরাষ্ট্রে মেডেল অফ অনারের পরে দ্বিতীয় বড় পুরস্কার। 1 ঘন্টা 15 মিনিট ধরে আক্রমণ করার পর জাপানি বিমানগুলো তো ফিরে যায়, কিন্তু তারা এখন আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দিয়েছিল। এই হামলার আগে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িত ছিল না। পার্ল হারবার আক্রমণের পরের দিনই আমেরিকা জাপানকে পাঠ শেখানোর সিদ্ধান্ত নেয় এবং তাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে। পরবর্তী 3 মাস আমেরিকা তার নৌঘাঁটি পুনরুদ্ধারে নিয়োজিত ছিল। সৌভাগ্যবশত অনেক জাহাজ অগভীর জলে তলিয়ে গেছিল, যা মেরামতেরও যোগ্য ছিল। 4 মাস পর আমেরিকা জাপানের উপর ঠিক সেভাবে আক্রমণ করে যেভাবে জাপানিরা পার্ল হারবারে করেছিল। হ্যাঁ, 1942 এপ্রিলে আমেরিকা জাপানের রাজধানী টোকিওতে বোমা বৃষ্টি নিয়ে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটাই ছিল আমেরিকার প্রথম হামলা, কিন্তু এরপর আমেরিকা আর থামেনি। পরবর্তী 4 বছর ধরে জাপান ও আমেরিকার মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে, যেখানে আমেরিকার পাল্লা ভারী ছিল। এই যুদ্ধে জাপান খুব দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু কোনো অবস্থাতেই পরাজয় মেনে নিচ্ছিল না। আমেরিকার কাছে আত্মসমর্পণ করছিল না। অবশেষে 1945 আগস্টে আমেরিকা জাপানের বিরুদ্ধে তাদের শেষ কার্ডটি ব্যবহার করে। 6 আগস্ট সকাল 8টায় জাপানের হিরোশিমা শহরের উপর দিয়ে একটি বোয়িং B9 সুপার ফর্টেস বিমান দেখা যায়। এই জাহাজটি হিরোশিমায় 4400 কেজি ওজনের লিটল বয় নামে একটি বোমা ফেলে। ঠিক 43 সেকেন্ড পর ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয় এবং সবকিছু সাদা হয়ে যায়। এরপরে একটি ফায়ারবল মাটি থেকে আকাশের দিকে চলে যায়, যা মাটির তাপমাত্রাকে 5000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে দেয়। এটাই ছিল ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা, যা শুধু এক মুহূর্তে পুরো হিরোশিমার 80% বিল্ডিংকে মাটির স্তূপে পরিণত করেছিল। জাপানের সামরিক নেতাদের পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। তারা অন্য কিছু বোঝার আগেই 3 দিন পর 9 আগস্ট 1945 আমেরিকা জাপানের নাগাসাকি শহরে আরেকটি পারমাণবিক বোমা ফেলে। এটা মার্ক 3 বোম ছিল, যার নাম ফ্যাটম্যান রাখা হয়েছিল। 4070 কেজি ওজনের বোমটি শহরে পড়ার সাথে সাথে গোটা শহরকে মাটির সাথে মিশিয়ে দেয়। এটা ছিল সেই দুটি প্রথম ও শেষ পারমাণবিক বোমা যেটা মানুষের উপর ব্যবহার করা হয়েছিল। অনুমান করা হয় এই আক্রমণে 2,60,000 লোক মারা যায়। পরের সপ্তাহেই জাপান সারেন্ডার করে, আর এর সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। আশা করি আজব ফ্যাক্টসের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভরপুর লাইক ও শেয়ার করবেন। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।